এখন ক্লিয়ার? এখন শুনতে পাচ্ছ? স্যার কিছু শুনতে পাচ্ছি না আমি। আসলে অন্য কেউ বলো, অন্য কেউ শুনতে পাচ্ছ? এই যে এখানে তো অনেকে উপস্থিত, 5 জন আছো। উম্মে হাবিবা, তানজিলা, এই যে সায়েন্স, অনেক হ্যালো, শুনতে পাচ্ছ? জি স্যার, এখন একটু শোনা যাচ্ছে। ওকে, জি না এই যে প্রথমে দেখতে পাচ্ছ একটা ছবি, আমাদের এই যে এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আমাদের ভাষা আন্দোলনের সময় যারা শহীদ হয়েছেন, ভাষা স্মৃতি রক্ষার্থে আমরা দেখি শহীদ মিনারে ফুল দিচ্ছি, তাই না? এরকম অর্থাৎ আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে বঙ্গবাণী, অর্থাৎ বাংলা ভাষায় যারা কথা বলে, বাংলা ভাষাভাষী অথবা বাংলাদেশে যারা জন্মগ্রহণ করেছে এই বঙ্গে, হ্যাঁ, অর্থাৎ তখনকার সময় যে বঙ্গ একটা জনপদ ছিল, যেহেতু কবি আব্দুল হাকিম আমাদের মধ্যযুগের সেই কবি, তার সেই কথা এবং তার কবিতায় যে সুর, অর্থাৎ বাংলা ভাষার যে ভাষাকে ভালোবাসতে হবে, অথবা দেশের মাতৃভূমির যে ভাষা অর্থাৎ নিজের যে ভাষা, মায়ের ভাষা, সেই ভাষাকে যে ভালোবাসতে হবে, সেটা তিনি বঙ্গবাণী কবিতায় স্পষ্ট করে দিয়েছেন এবং কঠোরভাবে তিনি কঠোর ভাষায়ও তিনি প্রকাশ করেছেন, শুধু ভাব নয়, ভাষায়ও, যে যারা নিজের ভাষাকে ভালোবাসবে না, সেটা বাংলা ভাষা হোক অথবা অন্য ভাষাভাষী হোক, অর্থাৎ তার নিজের ভাষাকে কিভাবে ভালোবাসতে হবে, সেই বিষয়টাই এই বঙ্গবাণী কবিতার মূল আলোচনা। আর এখানে আমরা এই জন্য যুক্ত করেছি যাতে করে আমাদের ভাষার যে গুরুত্ব সেটা জানার জন্য, কারণ আমাদের প্রত্যেকটা বিষয় আমরা ভাষা আন্দোলন থেকেই প্রত্যেকটা বিষয় উৎসাহ, উদ্দীপনা গ্রহণ করি। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। তোমাদের স্যার, এই যে যারা গান শুনছেন, গানটা বন্ধ করে দেন আপাতত। আজকের বিষয় আমাদের বঙ্গবাণী কবিতা, আব্দুল হাকিম। मैं पानी पानी हो गई मैं पानी पानी हो गई How the hell do they make these? Like what if they break? আমাদের যে যুগ বিভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্রাচীন যুগ, আধুনিক যুগ। হ্যাঁ, আমরা 650 থেকে 1201 পর্যন্ত, অর্থাৎ 1200 পর্যন্ত আমাদের প্রাচীন যুগ ধরা হয়, আর 1200 থেকে আমাদের 1800 পর্যন্ত মধ্যযুগ ধরা হয়, আর 1801 থেকে এখন পর্যন্ত, অর্থাৎ পরবর্তীতে চলবে আধুনিক যুগ। অর্থাৎ আমরা সাধারণত 19 শতকের পর থেকে আধুনিক যুগ শুরু হয়েছে, অর্থাৎ 1801 থেকে আমরা দেখি 20 শতাব্দীতে এসে এটাকে উত্তর আধুনিক যুগ ভাগ করা হয়েছে। কিন্তু সাধারণত 3টি যুগ বিভাগে আলোচনা করা হয়, প্রাচীন, মধ্য আর ওদের জন্য আপনার কথাটা বোঝা যাচ্ছে না।
জি স্যার, কিছু শুনতে পাচ্ছি না। হ্যাঁ, জন্য ওদেরকে মাইক্রোফোনটা অফ করতে বলুন। ওদের জন্য বলতে মিউট অল করে দিলাম আমি। ওকে, এবার কি থ্যাংক ইউ স্যার, এবার বোঝা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ। আসলে এরা বুঝবে কেন? এদের কাজই হচ্ছে ক্লাসে এসে ডিস্টার্ব করা। হ্যাঁ, এটা কে হতে পারে? এখানে তো কোনো ছেলে দুষ্টকে দেখতে পাচ্ছি না, অবশ্যই কোনো একটা মেয়ে এটা দুষ্টমিটা করছে। যাক, তার জন্ম আমাদের আব্দুল হাকিম কবি, মধ্যযুগের কবি। মনে রাখবে, এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন থাকে, কারণ আমরা অধিকাংশ কবিদের পেয়েছি যারা আধুনিক যুগে জন্মগ্রহণ করেছেন, এবং তোমাদের দশম শ্রেণীতে অধিকাংশ আলোচনায় আমরা দেখি আধুনিক যুগে। অর্থাৎ শুধু এই আব্দুল হাকিমের কবিতায় আমরা দেখি যে মধ্যযুগের কবি হিসেবে তার এই যে আলোচনা, অর্থাৎ তার এতটাই সাহিত্য পূর্ণ তার কথা, তার ভাব ছিল, এই জন্য এই কবিতাটি আমরাও পড়েছি, তোমরা পড়ছো, এবং অধিকাংশ যারা আমাদের পূর্বপুরুষ অর্থাৎ আমাদের দাদা চাচা তারাও এই কবিতাটি পড়েছেন। কারণ কি, এটা আমাদের বাংলা ভাষাভাষীদের জন্য একটা বিশেষ মেসেজ যে বঙ্গবাণী, এই বঙ্গে যারা জন্মগ্রহণ করবে বাঙালি, তাদের অবশ্যই বাংলা ভাষাকে কি করতে হবে, ভালোবাসতে হবে। আর সেইটাই তিনি কত আগে থেকে অনুধাবন করেছিলেন এই কবি আব্দুল হাকিম। আর সেটা যদি বুঝতো সেই পাকিস্তানিরা, তাহলে হয়তো বা এতটা অত্যাচার নির্যাতন করতো না, যে বাংলা ভাষাভাষীদের মনের ভাষা যদি একবার বুঝতে পারতো। যাক, এই ব্যর্থতার ফলেই তো আমরা 1971 সালে সেই বাংলাদেশ অর্থাৎ স্বাধীন বাংলাদেশ পেয়েছি। জন্ম 1620 খ্রিস্টাব্দে সন্দ্বীপের সুধারামপুর গ্রামে, অর্থাৎ 1620, কত আগে, প্রায় 500 বছর, তাই না? এরকম এমন সময় পূর্বে আমাদের বাংলা ভাষাভাষী একজন কবি সেই বিশেষ একটা কবিতা লিখে গেছেন। তারপর তার কাব্য দেখো, লালমতি, ইউসুফ জুলেখা, কারবালা ও শহরনামা ইত্যাদি তার বিখ্যাত কাব্যগ্রন্থ। অর্থাৎ মধ্যযুগে যে কাব্যগ্রন্থগুলো আছে তাদের ভিতরে এই লালমতি এবং ইউসুফ জুলেখা, অর্থাৎ আমরা এখন যেরকম কাব্যগ্রন্থগুলো দেখি, মধ্যযুগের ভাষাটা ছিল একটু কঠিন, অর্থাৎ বিদেশি, ফার্সি, আরবি এবং অন্যান্য ভাষার মিশ্রণ ছিল, যার কারণে দেখা যায় সেই কাব্যগুলা গীত হতো। অর্থাৎ তোমরা শুনেছো কখনো কিনা জানি না, আমি বলি যে তখনকার সময় পুঁথি সাহিত্য ছিল, অর্থাৎ পুঁথি পড়া হতো। কাব্যগ্রন্থগুলা গীত করে, সঙ্গীতের মতো করে গীত, অর্থাৎ গীতি শুনেছো কখনো? বিয়ে বাড়িতে অথবা বিভিন্ন অনুষ্ঠানে গীত করা হয়, এগুলা কি কখনো শুনেছো, তোমরা জানো? জি না স্যার। হ্যাঁ, এই যে বিষয়টা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর দেখো নাই, হয়তো শহরে এটা হয় না, যার কারণে তোমরা এটা জানো না। গ্রামে বিভিন্ন অঞ্চলে এরকম হয়, গীত করা হয়, অর্থাৎ বিভিন্ন ধরনের কথা, বিভিন্ন ধরনের উপকাহিনী এবং বিভিন্ন ধরনের, এই যে যেহেতু একটা মেয়েকে, একটা ছেলেকে নতুন জীবনে পা দিতে হবে বিয়ের সময়, সেই সময়, অথবা এই যে অনেক সময় আকদ অনুষ্ঠান, অথবা এই যে বাচ্চাদের যে অনুষ্ঠান করা হয়, সেই অনুষ্ঠানগুলোতে গীত হতো। আর সেই সময় তার এই কবিতার বিভিন্ন কথা, লাইন, সেই গীত করা হতো। আর এই জন্য আর একটা দেখতে পাচ্ছ তোমরা, ইউসুফ জুলেখা, এটা তো বিখ্যাত কাব্যগ্রন্থ, শুধু বাংলা সাহিত্য নয়, এটা আরবি, ফার্সি এবং অন্যান্য ক্ষেত্রেও এই যে ইউসুফ জুলেখার যে কল্প কাহিনী, অর্থাৎ যতটুকু ইতিহাস তার চাইতে বেশি কি এখানে ভাষা, রং এবং অন্যান্য রম্য সব মিশিয়ে, দুঃখ, বেদনা, এগুলো মিশিয়ে একটা কাব্য রচনা করেছেন। আর সেটা অনুবাদ করেছেন আমাদের এই কবি আব্দুল হাকিম। এবং সেই পুঁথি, অর্থাৎ পুঁথির মতো পড়তে অনেক ভালো লাগে। আরেকদিন তোমাদের শোনাবো পুঁথি সাহিত্য কেমন ছিল এবং কেমন, অথবা ক্লাস শেষের টাইম সময় থাকলে আমি দেখিয়ে দিব, শুনিয়ে দিব। এরপরে বিখ্যাত কাব্যগ্রন্থ নূরনামা, তার একটা বিখ্যাত কাব্যগ্রন্থ হচ্ছে, সেটা হচ্ছে কি নূরনামা, অসাধারণ কাব্যগ্রন্থ, যেটা একটা সময় মধ্যযুগে, সহজ করে বোঝো, মধ্যযুগে এরকম আমরা এখন যেরকম সচরাচর বইগুলা পেয়ে যাই হাতের কাছে প্রয়োজনে, অর্থাৎ আমার পড়তে ইচ্ছে করছে, আমি এখন নেটে সার্চ দিলেই, গুগলে সার্চ দিলেই সবকিছু পেয়ে যাই, যে কোনো বইয়ের পিডিএফ সহজেই খুঁজে পেয়ে যাই। তাহলে এটা এরকম ছিল না, কারণ তখন তো বই ছিল না, মানুষের হাতে টাকা পয়সা তো দূরের কথা, অভাব আর অভাব ছিল। তখন যারা বই পড়তো তারা কিন্তু জ্ঞানী ছিল অনেক, এবং তার ওই সময় যে বিষয়টা ছিল, সবাই
যারা জ্ঞানী তাদেরকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হতো যেরকম, তেমনি এই নূরনামা কাব্যগ্রন্থ, ইউসুফ জুলেখা কাব্যগ্রন্থ, এগুলাকে ধর্মীয় গুরুত্ব দেওয়া হতো, যে এগুলা যেহেতু ধর্মের কথা বলছে, এগুলো যেহেতু আমাদের ইসলাম অথবা মুসলমান ধর্মের কথা বলছে, এই জন্য এগুলো তখন যারা অজ্ঞ অর্থাৎ কুসংস্কার জন্য ছিল, তাদের ভিতর আলো অর্থাৎ শিক্ষার আলো পৌঁছায়নি, তারা এটাকে ধর্মগ্রন্থের মতো কি করতো, বিশ্বাস করতো, এবং সেগুলাকে এভাবে বলতে গেলে পূজার, অর্থাৎ ওই যে তোমাদের যে বহিপীর আছে, সেই বহিপীরের মতো মানুষ যারা ছিল তখন, এই যে তারাই ঠকিয়েছে এই সাধারণ সহজ সাধারণ কুসংস্কারের জন্য মানুষকে, যারা জ্ঞান আহরণ করতে পারেনি। এই জন্যই এই বহিপীর সৃষ্টি হয়েছে, বুঝতে পেরেছো? আর এই বহিপীরের গুরুত্বই ছিল যে এই কবিদের বিভিন্ন ধরনের গ্রন্থগুলা, কারণ তারা কোরআন তো দূরের কথা, তারা সাধারণ বাংলা ভাষাটাই তেমন ভালোভাবে জানতো না। আর এই জন্যই তো দেখো, এই বাংলা কিছু বাংলা ফার্সি মিলে হচ্ছে এই পুঁথি সাহিত্যগুলো রচিত। এই জন্যই মানুষকে সাধারণ মানুষকে সহজে ঠকাতে পেরেছে সেই বহিপীরেরা, বুঝতে পেরেছো? আর এগুলাকে ধর্মীয় গুরুত্ব দেওয়া হতো তখনকার সময়। এখন ধীরে ধীরে এগুলা আধুনিক যখন জানতে পারলো, মানুষ ধর্ম সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারলো, এগুলা ধীরে ধীরে প্রভাব কমে গেছে। কিন্তু এগুলা সাহিত্য রস হিসেবেই শ্রেষ্ঠ, এবং যারা জ্ঞানী ছিল তারা এগুলোকে সাহিত্য হিসেবেই নিত। কিছুটা ইতিহাসের সাথে মিশে। তার মৃত্যু 1690 সালে। আমরা এই পাঠের মাধ্যমে বিশেষভাবে যা শিখতে পারবো, কবিতাটি আবৃত্তি, কবিতার মূল ভাব নিজের ভাষায় বর্ণনা করতে পারবে, মাতৃভাষার প্রতি ভালোবাসার পরিচয় দিতে পারবে, অর্থাৎ মাতৃভাষার প্রতি একটা টান, একটা ভালোবাসা এবং গভীরত্ব তৈরি হবে। কিছু শব্দার্থ হচ্ছে কবিতায় আমরা দেখে নিই, সেই গুরুত্বপূর্ণ শব্দার্থগুলো। বঙ্গবাণী মানে বাংলা ভাষা, বঙ্গ অর্থাৎ তখনকার সময় ছিল একটা বঙ্গ, একটা জনপদ ছিল, আমাদের এই বাংলাদেশ ছিল না, ছিল বঙ্গ জনপদ। এই উপমহাদেশে 5টি জনপদ ছিল বিশেষভাবে, বঙ্গ, রাঢ়, হরিকের, সমতট, এই গৌড়, এই 5টি জনপদ খুবই আলাদা আলাদা ভাবে ভাগ করা ছিল। এখন যেরকম আমরা বিভাগ, অর্থাৎ শুধু বাংলাদেশ নিয়ে না, সেটা পশ্চিমবঙ্গের অংশ ছিল, আসামের অংশ ছিল, মিজোরামের অংশ ছিল, ত্রিপুরাও ছিল এর অন্তর্ভুক্ত, অর্থাৎ ভারতের অনেক অংশই এই বঙ্গ অর্থাৎ বঙ্গ পাশাপাশি এই 5টা জনপদে বিভক্ত ছিল। যার দরুন আমরা বঙ্গতে যারা বসবাস করতাম তারা শুধুই বাংলাভাষী। এখনো কিন্তু আসামের যারা রেডিও শোনো, আসামের যারা টিভি অর্থাৎ টেলিভিশন দেখো, তারা দেখতে পারবে যে ইন্ডিয়ান চ্যানেলগুলোর ভিতর আসামের ভাষাটা কিন্তু বাংলার সাথে অনেক শব্দ মিলে যায়, অনেকটাই বাংলার মতো কথা শুনতে লাগে, ঠিক এরকমই ছিল। আর বঙ্গ জনপদে যারা বসবাস করতো তাদেরকে বাঙালি, অর্থাৎ ধীরে ধীরে বাঙাল থেকে বাঙালি হলাম আমরা, বুঝতে পেরেছো? এটা হচ্ছে বঙ্গ অর্থাৎ বঙ্গবাণী, বাংলা বাণী। এই জন্য কবি যেহেতু বঙ্গের ছিলেন, অর্থাৎ অনেক আগে, যে তখন বাংলাদেশও ছিল না, পাকিস্তানও ছিল না, শুধু ছিল কি ব্রিটিশরা শাসন করতো এবং বিভিন্ন জনপদ ভাগ করে। এখন যেরকম বরিশাল জনপদ আলাদা, অর্থাৎ বরিশাল আলাদা বলতে বাংলাদেশে বরিশাল একটা বিভাগ, বাংলাদেশে খুলনা একটা বিভাগ, ময়মনসিংহ একটা বিভাগ, এই জন্য আলাদা আলাদা প্রশাসক দেওয়া হয়, তাদের মেয়র দেওয়া হয়, তাই না? এই বিষয়গুলো তখনও এরকম ছিল, শুধু বাংলাদেশ ছিল। তাহলে হাবিলাস অর্থাৎ প্রবল ইচ্ছা, মানুষের হাবিলাস থাকে, অনেক হাবিলাস অর্থাৎ প্রবল ইচ্ছা থাকে একটা কিছুর প্রতি। মারফত অর্থাৎ মর্মী সাধক, মারফত অর্থ মর্মী সাধক। তারপর দেখো নিরঞ্জন, নিরঞ্জন হচ্ছে আল্লাহ অর্থাৎ সৃষ্টিকর্তা, অর্থাৎ মহান আল্লাহ রাব্বুল আলামিন। সিফত গুণ, সিফত করা অর্থাৎ গুণ গাওয়া, আর সিফত এটা আরবি শব্দ, সিফত কারো গুণ গাইলা। জুয়ায় অর্থাৎ কি, যুগায়, জুয়ায় মানে যুগায়, অর্থাৎ তোমার ভিতর কি করবে, যোগান দিবে। কি যোগান দিবে? ভাষার মধুরতা। এবার আমরা কবিতাটি পাঠ করব, আমাদের বঙ্গবাণী কবিতাটি শুরু থেকেই পাঠ করছি। বঙ্গবাণী, আব্দুল হাকিম। কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস, সেসবে কহিল মুতে মনে হাবিলাস। তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন, নিজ পরিশ্রম তোষি আমি সর্বজন। অর্থাৎ কিতাব পড়িতে যার অভ্যাস নেই, সে আমাকে বলল যে আমার ইচ্ছা, অর্থাৎ আমি পড়ার আমার প্রবল ইচ্ছা,
আর ওই কাজে বাংলার যে রচনা করা হয়, বাংলা ভাষা অথবা কথা রচনা করা হয়, বলা হয় নিজ পরিশ্রম, অর্থাৎ আমি যে পরিশ্রমটা করলাম সেটা কি করে সবাই প্রশংসা করে, অর্থাৎ তোষী, তোষী মানে প্রশংসা করা, আমি সর্বজন। আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ, দেশি ভাষায় বুঝিতে ললাটে পুরে ভাগ। অর্থাৎ অনেক সময় আমরা কি করি, নিজের ভাষাকে না তোষে আমরা আরবি ফার্সি ভাষার প্রতি কি অনেক বেশি কি মগ্ন। এই জন্য দেখবে অনেক অনুষ্ঠানে, বিশেষ করে মাহফিল অথবা বড় ইসলামিক অনুষ্ঠানে সেই বিশেষ আরবি ফার্সি ভাষায় এই কথাগুলা, অর্থাৎ বিভিন্ন শের অর্থাৎ কবিতার লাইন বলে হুজুররা, তখন অনেকেই মগ্ন হয়ে যায় এবং অনেকে কান্নাকাটি করে, বোঝে না সে কিছুই, কিন্তু সে কি করে কান্নাকাটি করে, অবাক হয়ে যায় যে কি বলছে হুজুর, না জানি কি বলছে, একবার আশ্চর্যের মতো তারা এরকম চমৎকৃত হয়ে যায়। কারণ কি, হুজুরদেরও এটা একটা কৌশল, অর্থাৎ তা না হলে তো তাদেরকে মনোযোগ আকর্ষণ করতে পারবে না। হ্যাঁ, দরকার আছে, কারণ ইসলামিক জ্ঞান বিতরণ করতে আসছে, তাদের মনোযোগটা আকর্ষণ করা হচ্ছে তাদের বিশেষ। এই জন্যই আমরা আরবি ফার্সি ভাষা অর্থাৎ বিদেশি ভাষায় যে বিদেশি ভাষার প্রতি কি থাকে আর টান থাকে, মাইকেল মধুসূদন দত্তের মতো অনেকেরই টান থাকে। পরবর্তীতে যখন বুঝতে পারছি কি তার নিজের ভাষাকে গুরুত্ব দেয়, মাইকেল মধুসূদন দত্ত সেটা করেছিল। তোমরা মাইকেল মধুসূদন দত্তের কথা জানলে অবশ্যই তার জীবনী পড়লে জানতে পারবে। ঠিক কবি আব্দুল হাকিম তাদের প্রেক্ষিতে অর্থাৎ তাদের দিকে বলছেন যে আরবি ফার্সি অনেক কিছুই নাই, সুর নাই, রস নাই, আনন্দ নাই, এটা তিনি বলছেন তার দিক থেকে। আর বলছে দেশি ভাষা তার বুঝে না। আর অনেকে আছে কি নিজের বাংলা ভাষাটা ভালো করে বোঝে না, অথচ আরবি ভাষার প্রতি, ফার্সি ভাষার প্রতি কি টান, ইংরেজি ভাষা কি স্পন্টেনিয়াস উচ্চারণ, চেষ্টা করে, বারবার ভুল হয় কিন্তু তারপরেও সে চেষ্টা করে, অথচ বাংলা শুদ্ধ করে সে বলতে পারে না। যদি না লিখো আল্লাহ নবীর সিফত, অর্থাৎ এই আরবি হিন্দি নাই দুই মত, অর্থাৎ আরবি ভাষা এবং ফার্সি ভাষা হিন্দি ভাষায় দুই মত নাই, অর্থাৎ আমার কোনো দ্বিমত নেই। তুমি জানো, আরবিও জানো, ফার্সিও জানো, আমার সমস্যা নেই, হিন্দিও জানো, সব জানো। যদি বা লিখো আল্লাহ নবীর সিফত, যদি তুমি আল্লাহ নবীর সিফত লিখো, অর্থাৎ আমাদের ঈশ্বর অর্থাৎ সৃষ্টিকর্তার গুণগান লিখো, তাহলে তুমি যে কোনো ভাষায় লিখতে পারো, জানতে পারো, সমস্যা নেই। কারণ ভাষা তো সবার আলাদা আলাদা, জনে জনে আলাদা আলাদা ভাষা। অর্থাৎ তুমি যে দেশে জন্মগ্রহণ করবে, যে জাতিতে জন্মগ্রহণ করবে, সেই জাতি দেশের ভাষা তোমার মাতৃভাষা, সেটাই তোমার প্রিয় ভাষা। সেটাই তিনি বলেছেন যে আরবি ফার্সি হিন্দি আমার দুই মত নাই, সব ভাষাই এক, কিন্তু সে ভাষায় যদি আল্লাহ এবং রাসূলের গুণ গাওয়া হয়, অর্থাৎ আল্লাহর গুণ গাওয়া হয়, সেটা উত্তম। যেই দেশে যেই বাক্য কহে নরগণ, সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন। অর্থাৎ যে হিন্দি ভাষায় আল্লাহকে ডাকবে, ভগবানকে ডাকবে, যে ঈশ্বরকে ডাকবে, ইংরেজি ভাষায় ঈশ্বরকে ডাকবে, ভগবানকে, অর্থাৎ যে যে ভাষায় তার ঈশ্বরের আরাধনা করবে, ঈশ্বরের প্রতি প্রার্থনা করবে, তার আশীর্বাদ কামনা করবে, সে ভাষায় বোঝে আপে নিরঞ্জন। সে ভাষাটা কি করে প্রভু বোঝে আপে, অর্থাৎ নিজেরই ভাষা। সর্ববাক্য বুঝে প্রভু কিংবা হিন্দু বাণী, বঙ্গদেশী বাক্য কিবা যত ইতি বাণী। বলছে সব ভাষায় প্রভু বুঝেন, হিন্দু আনি অথবা মুসলমানি অর্থাৎ যাই বলো না কেন, সব ভাষায় তিনি বুঝেন। বঙ্গদেশী বাক্য কিবা যত ইতি বাণী, অর্থাৎ বাংলাদেশের বাক্য হোক আর যত ইতিহাসের বাক্য হোক অথবা যেখানেরই বাক্য হোক না কেন, যে অঞ্চলেরই বাক্য হোক, সব ভাষায় কে বুঝে? আমাদের প্রভু ভালো করেই বোঝে। মারফত বেদে যার নাহিক গমন, হিন্দুর অক্ষরে হিংসে সে সবের গণ। বলছে মারফত বেদে যার নাহিক, অর্থাৎ তুমি যদি মারফত নিয়ে যাও, অর্থাৎ বিভিন্ন ধরনের যে তরিকা, অর্থাৎ তুমি এই আদর্শ অনুসরণ করো, এই মত অনুসরণ করো, এই পথ অনুসরণ করো, বলছে যারা এরকম গমন নাই, যারা এটা বোঝে না, বলছে হিন্দুর অক্ষর হিংসে সে সবের গণ। শুধু সেই অক্ষর চিন্তা করবে না, হিংসা তার ভিতর কি থাকবে? সবার যে কোনো বিষয়ের প্রতি কি থাকবে? হিংসা থাকবে। সর্বজনের প্রতি কি হিংসা। যেসবে বঙ্গে তো জন্ম হিংস বাণী, সেসবে কাহার জন্ম নির্ণয় জানি। বলছে বাংলাদেশে জন্মগ্রহণ করে বাংলা ভাষার জাতিকে অথবা বাংলাদেশের জাতির কাছে জন্মগ্রহণ করে, তার ঔরস্যে জন্মগ্রহণ করে, এই মাতৃভূমিতে জন্মগ্রহণ করে যে
তার ভাষাকে গুরুত্ব দেয় না, বাংলাদেশকে অর্থাৎ বঙ্গ ভাষাকে গুরুত্ব দেয় না, মাতৃভূমিকে গুরুত্ব দেয় না, সে কাহার জন্ম নির্ণয়, সে তার জন্ম নিয়ে প্রশ্ন করেছেন, সন্দেহ করেছেন আমাদের কবি আব্দুল হাকিম। অর্থাৎ সে কোথায় জন্ম নিয়েছে, এই জন্মেরই তো তার ঠিক নাই, তা না হলে সে কিভাবে নিজের ভাষাকে, নিজের মাতৃভূমিকে অপমান অথবা অবহেলা করে, সেটাই তিনি তার জন্ম নিয়ে প্রশ্ন করেন। এই দুটি লাইন গুরুত্বপূর্ণ, তার আগে দুটি লাইন গুরুত্বপূর্ণ। নিজ দেশে ত্যাগী কেন বিদেশ ন যায়, মাতা পিতা ক্রমে বঙ্গ। অর্থাৎ এই যে দেশ ভাষা অর্থাৎ বিদ্যা যার মনে ন জুয়ায়, অর্থাৎ দেশি ভাষা অর্থাৎ এই দেশের ভাষাকে, বাংলা ভাষার মন, বাংলা ভাষায় জন্মগ্রহণ করে, বাংলাদেশে জন্মগ্রহণ করে, বঙ্গভূমি অর্থাৎ বাংলায় কথা বলে, বাংলায় মা ডেকে, আর সেই ভাষাকে যে পছন্দ করে না, অর্থাৎ সেই ভাষা বিদ্যা অর্থাৎ শিক্ষা অর্জন করা যার কষ্ট, যার মন জোড়াই না, তার কি করা উচিত? নিজ দেশ ত্যাগ করে অন্য দেশে চলে যাওয়া উচিত। অনেকেই সেটা করে, সুন্দরভাবে তাকে যেতে দেওয়া উচিত, তার কোনো বাধা না দিয়ে, কারণ সে দেশকে ভালোবাসে না, সেই ভাষাকে ভালোবাসে না, অবশ্যই সে দেশে থাকার মতো নাগরিক অর্থাৎ যোগ্য না। মাতা পিতা মোহক্রমে বঙ্গে তো বসতি, দেশি ভাষা উপদেশ মনে হিত হতি। অর্থাৎ যে দেশে মাতা পিতা বসবাস করে, যে দেশে জন্ম, যে দেশে আমাদের নারী পোতা অর্থাৎ জন্মগ্রহণ করার পর আমার শরীর রক্ত মাংস অর্থাৎ যে অতিরিক্ত যেটা দূষিত থাকে সেটা আমাদের এই মাটিতেই আমাকে পুঁততে হয়, অর্থাৎ মৃত্যুর পরে এখানে আমাদের কি করতে হয়, বিলীন হতে হয় এই মাটিতেই, এই আলো বাতাসেই। সেই দেশে কি করি আমি, বঙ্গেতে বসবাস করি, আমি কি করি না, সেই ভাষাকে ভালোবাসি না, দেশকে ভালোবাসি না, আর সেই ভাষা আমার মন জোড়ায় না, আমি অন্য ভাষার প্রতি টান থাকে, ভালোবাসা থাকে। সেই মানুষদের কবি কি বলেছেন যে বিদেশ চলে যাও, তোমাদের জন্ম নিয়ে আমার সন্দেহ আছে, তোমরা কি করো, এই দেশে থাকার কোনো প্রয়োজন নেই। আর দেখো এই যে কথাটা, আরেকটা কথা বলছি এখানে, যে যেই দেশে যেই বাক্য কহে নরগণ, সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন। এই দুটি লাইন, আর এই যে দেশি ভাষা বিদ্যা যার মনে ন জুড়ায়, নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যায়। আবার আরেকটা লাইন আছে, সেটা হচ্ছে যে সবে বঙ্গে তো জন্ম হিংসে বাণী, সেসবে কাহার জন্ম নির্ণয় না। এই 6টি লাইন থেকে তোমাদের অনুধাবন হয়, তোমাদের অনেক তোমাদের উদ্দীপক তৈরি হয়। এই জন্য এই 6টি লাইন থেকে যখন তুমি উচ্চতর দক্ষতায় প্রশ্নের আলোচনা অথবা উত্তর করবে, এই 6টি লাইন থেকে গুরুত্ব দিয়ে ভালোভাবে বর্ণনা করার চেষ্টা করবে, কারণ এই 6টি লাইন খুবই গুরুত্বপূর্ণ এই কবিতার বিশেষ করে। এবং এই দেশি ভাষা উপদেশ মনে না হিত অতি, অর্থাৎ দেশি ভাষা যার মনে হিত হয় না, যে খুব বেশি ভালো লাগে না, হ্যাঁ, তাদের কথাই কবি বলেছে যে তারা এই দেশে থাকার প্রয়োজন নেই, তারা বিদেশ চলে যাক, অন্য দেশে চলে যাক। এই যে, কিন্তু তুমি দেখো ইংরেজি ভাষায় যে বিষয়টা তুমি বুঝতে পারছো না, বাংলা ভাষায় কিন্তু অনেক ভাবে সেটা বোঝা যায় এবং বিভিন্ন অর্থে তুমি বুঝতে পারবে, তুমি যেদিকে যে ভাবটা নিবে সেদিকে সেই অর্থটা প্রকাশ করবে। এই জন্যই অনেক ভালো লাগে, কারণ আমি বাংলা ভাষায় যখন আমার মনের ভাবটা প্রকাশ, এখন তুমি বুঝবে না কারণ তুমি বাংলাদেশে আছো, তো আমরা যারা আছি, কিন্তু যখন তুমি বিদেশে চলে যাবে তখন তোমার ভাষা কেউ বুঝবে না, তখন তুমি বুঝতে পারবে যে এটা বাংলা ভাষার যে মর্ম কত, কারণ তুমি তাদের ভাষা বলতে পারছো না, তোমার আশেপাশে যারা আছে তুমি শুধু মুখের দিকে তাকিয়ে আছো, অথবা তুমি যখন কথা বলছো তারা কিছুই বুঝতে পারছে না, তোমাকে অপরাধী ভাবতে পারে, অন্য কিছু ভাবতে পারে। তুমি তুমি যদি একটা বিপদেও পড়ো বিদেশে গিয়ে, তুমি তোমার ভাষা ছাড়া আর কিছু বুঝতে পারছো না, তুমি একটা সিকিউরিটি গার্ডকে, একটা পুলিশকে অথবা কারোর কাছে সাহায্য সহযোগিতাও চাইতে পারবে না। এই জন্য বাংলা ভাষা তখনই বোঝা যায় যখন তুমি এরকম বিপদে পড়ে যাও। এই জন্য বিদেশিরা দেখবে যারা প্রবাসে বসবাস করে তারা কিন্তু কত কষ্ট, কত কান্নাকাটি করে দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের রেমিটেন্স পাঠায়। এই বিষয়গুলো অর্থাৎ কত আগে আব্দুল হাকিম এই বাংলা ভাষার প্রতি ভালোবাসাটা, মাতৃভাষার প্রতি যে কতটুকু ভালোবাসা থাকতে হয়, সেই বিষয়টা তিনি অনেক আগে অনুধাবন করে গেছেন। আর এখনো যারা এই যে বাহিরে যায় অথবা যাও, দেখতে পারবে ভবিষ্যৎ তোমাদের উজ্জ্বল হোক, সে তখন বুঝতে পারবে যে আসলেই বঙ্গবাণী কবিতাটা কতটা গুরুত্ব
এখানে কিছু শব্দ আছে তার দিক থেকে সে সুন্দরভাবে উপস্থাপন করেছেন, যা আমাদেরও দেখো একটু ভালো লাগার বিষয়, যে আসলে যে দেশের ভাষাকে ভালোবাসে না, মাতৃভাষাকে ভালোবাসে না, সে আসলে এই দেশের নয়। কারণ এই মাতৃভাষায় আমাদের একটা দেশ দিয়েছে, এই মাতৃভাষায় আমাকে সুন্দরভাবে কথা বলতে, সবার সাথে মিলেমিশে থাকতে আমাকে একটা সুযোগ দিয়েছে, সারা বিশ্বে একটা মাথা উঁচু করে আহ, বলার মতো যে আমি বাংলা ভাষায় কথা বলি, আমি বাঙালি। হ্যাঁ, এটা একটা পরিচয়, সারা বিশ্ববাসী চিনে বাংলা ভাষার একটা আলাদা ভাষা আছে, বাংলা ভাষা নামে, ইংরেজির মতো, আরবির মতো, ফার্সির মতো। এই জন্যই আব্দুল হাকিম যদিও এই বাংলা ভাষার আন্দোলন দেখেননি, একাত্তর দেখেননি, তিনি আরো 400 বছর আগে গত হয়েছেন, তবুও তিনি তখনই অনুভব করে গেছেন। তো আশা করি কবিতাটা তোমরা বুঝতে পেরেছো। এটা নিয়ে তোমাদের কোনো কথা আছে? কবিতার কোনো লাইন? জি না স্যার। এবার দেখো, পাঠ পরিচিতিটা তোমাদের বইয়ে সুন্দরভাবে উপস্থাপন করা আছে, সেটা এখানে দেখা যাচ্ছে, অ্যাড করেছি। দেখো, পাঠ পরিচিতি। বঙ্গবাণী কবিতাটি কবি আব্দুল হাকিমের নূরনামা কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। কোন কবিতা থেকে? নূরনামা। মনে রাখবে, মধ্যযুগীয় পরিবেশে বঙ্গভাষী এবং বাংলা ভাষার প্রতি এমন বলিষ্ঠ বাণীবদ্ধ কবিতার নিদর্শন খুবই দুর্লভ। মধ্যযুগে বাংলা ভাষাভাষীর কথা কে বলবে, কিন্তু আব্দুল হাকিম সেই কথাটা বলে গেছে। এটা খুবই দুর্লভ, এই জন্যই এটা পাঠ করা হয়েছে, বাংলা ভাষার প্রতি টান এবং ভালোবাসা জাগ্রত করার জন্য। কবি এই কবিতায় তার গভীর উপলব্ধি ও বিশ্বাসের কথা নির্দ্বিধায় ব্যক্ত করেছেন। আরবি ফার্সি ভাষার প্রতি কবির মুঠেও বিদ্বেষ নেই। এসব ভাষায় আল্লাহ ও মহানবীর স্তুতি বর্ণিত হয়েছে, তাই এসব ভাষার প্রতি সবাই পরম শ্রদ্ধাশীল। যে ভাষা জনসাধারণের বোধগম্য নয়, সে ভাষায় অন্যের সঙ্গে ভাব বিনিময় করা যায় না। সেসব ভাষাভাষী লোকের পক্ষে মাতৃভাষার কথা বলা বা লেখাই একমাত্র পন্থা। এই কারণে কবি মাতৃভাষার গ্রন্থ রচনায় মনোনিবেশ করেছেন। কবির মতে মানুষ মাত্রই নিজের ভাষা স্রষ্টাকে ডাকে, আর স্রষ্টাও মানুষের বক্তব্য বুঝতে পারে। কবির চিত্তে তীব্র ক্ষোভ এজন্য যে যারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছে অথচ বাংলা ভাষার প্রতি তাদের মমতা নেই, তাদের বংশ ও জন্ম পরিচয় সম্পর্কে কবির মনে সন্দেহ জাগে। কবি সংক্ষেপে বলেছেন, এসব লোক যাদের মনে স্বদেশের ও স্বভাষার প্রতি কিছুমাত্র অনুরাগ নেই, তারা কেন এদেশে পরিত্যাগ করে অন্যত্র চলে যায় না? বংশানুক্রমে বাংলাদেশে আমাদের বসতি, বাংলাদেশে আমাদের মাতৃভূমি, এবং মাতৃভাষার বর্ণিত বক্তব্য আমাদের মর্ম স্পর্শ করে। এই ভাষার চেয়ে হিতকর আর কি হতে পারে বলো? অবশ্যই আর কিছু নেই এই ভাষার চেয়ে, তাই না? স্যার মর্ম মানে কি? মর্ম মানে স্বাদ, অমীয় বাণী, যেটা আমাদের খুবই ভালো লাগে। হ্যাঁ, মানে হ্যাঁ উপলব্ধি, বুঝতে পেরেছো? উপলব্ধি করা। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। কবিতাটার একটা উপলব্ধি আছে, কিন্তু বিশেষ উপলব্ধি, তাই না? বঙ্গবাণী কবিতাটার এখন হয়তোবা তোমরা কবিতাটা আবৃত্তি করার পরে, এই কথাগুলো বোঝার পর। স্যার আপনার কথা আটকে আটকে আসে, আর বোর্ডের সামনে অনেকগুলা কালো কালো কি। হ্যাঁ, এটা হচ্ছে স্ক্রিনটা ছোট, তো এই জন্য এটা এই যে সরিয়ে দিতে হয়। আর কথা আটকে আসে ওই যে আমাদের যে ইন্টারনেট, এটা হয়তো স্লো, একটু দেরিতে আসে। এই যে আরবি ফার্সির কথা বলেছেন কবি, সেই কথাগুলো সুন্দরভাবে উল্লেখ আছে। তোমরা পাঠ পরিচিতিটা একটু ভালো করে নিবে। আর এই যে মূল্যায়ন, যে বঙ্গবাণী কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এবং কোন ভাষার প্রতি বিদ্বেষ নেই। এবং এই যে দেখো সৃজনশীল প্রশ্ন, তোমাদের একটা সৃজনশীল প্রশ্ন দেখো এরকম হতে পারে, যে তোমরা ছোট সময় পড়েছো, ক্লাস 2 না 3 এর মনে আছে আমার কিছুটা। মুদের গর্ব মুদের আশা, আমরি বাংলা ভাষা, মাগো তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা। আমরি বাংলা ভাষা, কি জাদু বাংলা গানে, গান গেয়ে দার মাঝি টানে, গেয়ে গান নাচে বাউল, গান গেয়ে গান কাটে চাষা। এই যে মুদের গরব মুদের আশা, এই যে কবিতাটা, সেই কবিতাটির উদ্দীপক। এবং এইখানে দেখো সৃজনশীল এভাবে প্রশ্ন হতে পারে, তোমরা একটু গুরুত্ব দিবে এবং প্রতিটা বিষয় ভালো করে চেষ্টা করবে সুন্দরভাবে। আর পরবর্তী ক্লাস আমি নিব মানুষ, শিক্ষা ও মনুষ্যত্ব নিয়ে। হ্যাঁ, তোমাদেরকে আজকের মতো ধন্যবাদ জানিয়ে শেষ করছি। স্যার আমার একটা কথা ছিল। বলো। স্যার আমাদের স্কুলে মাত্র 2টা করে অনলাইন ক্লাস হয় কেন?
অনলাইন ক্লাস যদি 4টা হয় তাহলে আরো বেশি ভালো হয়, কারণ অনলাইন ক্লাস করতে অনেক ভালো লাগে। দুইটা করে ক্লাস হয় কি? কোন দুটি ক্লাস হয় বলো? দুইটা কেন? কোন দুইটা ক্লাস হয়? না না, রেগুলার তো 2টো করে ক্লাস হয় না? হ্যাঁ, আর বাড়ানোর জন্য হ্যাঁ, আরো 2টা যদি বাড়ানো হয়। এটা তো অবশ্যই, এটা বলছো স্যারকে জানানো হবে। আর তোমরা ক্লাসে উপস্থিতিটা বাড়াও, তাহলে দেখবে ক্লাস আরো আমরা বাড়িয়ে দিব। হ্যাঁ, সবাই ক্লাস করার চেষ্টা করবে এবং ক্লাস করবে। আর কিছু কথা আছে? না স্যার। ওকে, স্যার আপনি তো বলছিলেন স্যার জি জি। স্যার আপনি তো বলছিলেন আমাদের আজকে টিচিংয়ের উপর একটা পরীক্ষা নেবেন 3টা অধ্যায়ের উপর, স্যার সেটা কি হলো? আচ্ছা, পরবর্তী ক্লাসে নিয়ে নিব। হ্যাঁ, আমার এটা মনে নাই হয়তো, এই জন্য ক্লাসটা এটা রেডি করেছি। পরবর্তী ক্লাসে নিয়ে নিব। ওকে, ধন্যবাদ। ঠিক আছে স্যার। স্যার পরীক্ষা নেবেন কবে স্যার? হ্যাঁ, এই যে আগামী বৃহস্পতিবারের পরীক্ষা। ওকে, থ্যাংক ইউ। কি কি সাবজেক্টে পরীক্ষা হবে? এটা ওই পরীক্ষা না, এটা হচ্ছে আমার শুধু অনলাইন ক্লাসের পরীক্ষা। ওকে, অনলাইন স্যার? জি স্যার, এই যে বাংলা অনলাইন। ওকে।